আসসালামু আলাইকুম সকলকে। স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও সায়েন্স সোসাইটি টিএসএস তার্কিকে। আপনারা জানেন টিএসএস তার্কিকে আমরা মূলত কাজ করি বিতর্ক নিয়ে। আজকের এই সেশনটিতে আমরা শিখব সংসদীয় বিতর্ক নিয়ে। প্রথমেই আমার পরিচয়টি দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস লিসা, বর্তমানে অধ্যয়নরত আছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার স্কুল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আমার কলেজ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর নীলফামারী। তাহলে চলুন আজকের এই সেশনটি শুরু করা যাক। সংসদীয় বিতর্ক। সংসদীয় কথাটি বা সংসদ কথাটি যখন আমরা শুনি তখন আসলে আমাদের মাথায় কি আসে? যে এটা কি আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের কথা বলা হচ্ছে? জাতীয় সংসদের মতোই কি এখানে এরকম কিছু হয়? ঠিক তাই। সংসদের আদলেই তৈরি আমাদের এই বিতর্কের সেগমেন্টটি হচ্ছে সংসদীয় বিতর্ক, যেখানে দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট, আরেকটি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট। আজকে আমরা কথা বলবো এশিয়ান পার্লামেন্টারি ডিবেট নিয়ে। এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে সংসদের মতোই দুটি দল থাকে, একটি গভর্নমেন্ট দল আর একটি অপোনেন্ট দল। দুই দলে তিনজন করে বক্তা উপস্থিত থাকেন। গভর্নমেন্ট দলে থাকেন প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার এবং গভর্নমেন্ট হুইপ। ঠিক তেমন ভাবেই অপোনেন্ট সাইডে রয়েছে লিডার অফ দ্য অপোজিশন, ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন এবং অপোজিশন হুইপ। এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে সাধারণত প্রত্যেক বক্তাই 5 মিনিট এবং কোনো কোনো ক্ষেত্রে 7 মিনিট সময় নির্ধারণ করা থাকে। বক্তব্যের জন্য তারা 5 থেকে 7 মিনিট সময় পেয়ে থাকেন এবং রিপ্লাই স্পিচে গিয়ে 2 থেকে 3 মিনিট সময় নির্ধারণ করা হয়। আচ্ছা, যদি আমরা বিতর্কের স্পিকার রোলটা বলি, যে প্রথমে আসলে কে বক্তব্য রাখেন? প্রথমেই বক্তব্য রাখেন প্রাইম মিনিস্টার। এরপরে আসেন লিডার অফ দ্য অপোজিশন, অর্থাৎ অপোনেন্ট সাইডের যিনি লিডার রয়েছেন তিনি। এরপরে কথা বলেন ডেপুটি প্রাইম মিনিস্টার এবং তারপর ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, এরপরে গভর্নমেন্ট হুইপ এবং সর্বশেষ অপোজিশন হুইপ। আমরা এবার কথা বলবো স্পিকার রোল নিয়ে। প্রথমেই চলে আসি প্রাইম মিনিস্টার কিংবা অপোজিশন লিডারের রোলটা আসলে কি। দেখুন, প্রাইম মিনিস্টার সর্বপ্রথম সংসদে কথা বলবেন। তাহলে তো নিশ্চয়ই তাকে বিতর্কের মোশনটি কিংবা বিতর্কের বিষয়টি বলে যেতে হবে এবং সেই সাথে কথা বলতে হবে কনটেক্সট নিয়ে। কনটেক্সট বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? বিতর্কটি আজকে কোন প্রেক্ষাপটে হচ্ছে, কেন আজকের এই বিষয়টি বিতর্কের জন্য উপস্থাপনের প্রয়োজন বোধ হলো, কেন এটি নিয়ে কথা বলা জরুরি। এটাই হচ্ছে আমাদের কনটেক্সট, বা এটা পরবর্তীতে আসলে কি ইম্প্যাক্ট ফেলতে পারে যার জন্য আজকের এই বিতর্কটি প্রয়োজন, বিতর্কটি জরুরি। এটাই হচ্ছে আমাদের বিতর্কের কনটেক্সট। এরপরে আসি ক্যারেক্টারাইজেশনে। ক্যারেক্টারাইজেশন জিনিসটা কি? এতদিন আমরা সনাতনী বিতর্কে শিখে এসেছি যে প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে তার অর্থ আমাদের বলতে হয়, সংজ্ঞায়ন করতে হয়। আমরা এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের ক্ষেত্রে চরিত্রায়ন করব। অর্থাৎ চরিত্রায়ন জিনিসটা কি দেখেন, আমরা যেই শব্দগুলো নিয়ে কথা বলছি, যেই বিষয়টি নিয়ে আজকে বিতর্কের বিষয়টি নিয়ে কথা হচ্ছে, সেই শব্দগুলোর তো অনেক অর্থ থাকতে পারে। কিন্তু কোন অর্থটা আমি যে প্রেক্ষাপটে ডিবেটটি করছি, আমি যেই বিষয়টি উপস্থাপনের চেষ্টা করছি তার সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ, সেটির একটি মেলবন্ধন করে দেওয়া। অর্থাৎ ওই শব্দটির কোন স্পেসিফিক অর্থটা আমার ডিবেটের সাথে যাচ্ছে সেটা দেখিয়ে দেওয়া, এটাই হচ্ছে চরিত্রায়ন। এরপরে আসি ফ্ল্যাগ পোস্টিং। ফ্ল্যাগ পোস্টিং হচ্ছে আমরা এতদিন সনাতনী বিতর্কে কি করে এসেছি, আমরা যেই যেই ইম্পর্টেন্স গুলো নিয়ে কথা বলতে চাই, যেই যেই গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ স্ট্যান্ড পয়েন্ট গুলো ছিল, সেই স্ট্যান্ড পয়েন্ট গুলো একবার বলে যাইও হচ্ছে ফ্ল্যাগ পোস্টিং। অর্থাৎ আমরা সনাতনী বিতর্কে বলছিলাম স্ট্যান্ড পয়েন্ট, আমরা সংসদীয় বিতর্ককে এটাকেই বলে থাকি আর্গুমেন্ট দেয়া। অর্থাৎ এই আর্গুমেন্ট গুলো একবার বলে যাওয়াই হচ্ছে ফ্ল্যাগ পোস্টিং। এবং স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার ক্যারেক্টারাইজেশন কিভাবে করব? স্টেক হোল্ডার হচ্ছে তারাই যাদের উপর আজকের এই ডিবেটটা সরাসরি কিংবা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইফেক্ট ফেলে থাকে। তাহলে দেখেন, আমি যদি ধরি যে আহ, বর্তমানে নারী সংরক্ষিত, সংসদে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি করা জরুরি, তাহলে বা সংসদে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি করা উচিত,
তাহলে দেখুন এটি আসলে সরাসরি কার উপর প্রভাব ফেলে? নিশ্চয়ই নারীদের উপর। কারণ নারীদের নিয়েই তো বিতর্কটা হচ্ছে, নারীদেরকে ঘিরেই তো বিতর্কটা হচ্ছে। তাই প্রথম স্টেক হোল্ডার হচ্ছে নারীরা, যে এটা আসলেও নারীদের উপর কিভাবে প্রভাব ফেলবে বা নারীরা এটা নিয়ে কি ভাবছেন। পরবর্তী স্টেক হোল্ডার কারা আসে? যেহেতু সংসদে একটা পরিবর্তন হতে যাচ্ছে, তাহলে অন্যান্য সদস্যদের উপর এটার একটা প্রভাব থাকবে না? তাহলে দ্বিতীয় স্টেক হোল্ডার হচ্ছে সংসদের অন্যান্য সদস্যরা। এবং সর্বোপরি এটা তো একটা দেশের রাষ্ট্র কাঠামো চেঞ্জ হচ্ছে, তাহলে সর্বোপরি আমাদের দেশের জনগণ বা দেশে আমাদের রাষ্ট্র কাঠামো, এভাবে আমাদের স্টেক হোল্ডার গুলো বর্ণনা করে যেতে হবে। ওকে, সর্বশেষ আসি আর্গুমেন্টেশনে। আর্গুমেন্ট অলরেডি কিন্তু আমরা ফ্ল্যাগ পোস্টিং করে গেছি, তাহলে এখন আমার কাজটা কি? ওই আর্গুমেন্ট গুলাকে স্টাবলিশ করা। আমরা আর্গুমেন্ট গুলাকে স্টাবলিশ করব তিনটা উপায়ে: অ্যাসারশন, রিজনিং, ইম্প্যাক্ট। অর্থাৎ দেখুন, যে আপনি যে আর্গুমেন্টটা দিয়েছেন এই আর্গুমেন্টটা আসলেও কেন ইম্পর্টেন্ট, আজকের প্রেক্ষাপটে এই আর্গুমেন্টের গুরুত্বপূর্ণ কেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে সুন্দরভাবে তুলে ধরতে হবে কিভাবে? এক্সাম্পলের মাধ্যমে। সেটা যদি রিয়েলিস্টিক এক্সাম্পল দিতে পারেন আপনি, খুবই ভালো হয়। কিংবা আপনার মতো করে এক্সাম্পল সাজিয়ে আপনাকে এক্সাম্পল দেখাতে হবে, এবং ওই এক্সাম্পলের মাধ্যমেই ওই আর্গুমেন্টের ইম্প্যাক্ট আপনাকে বোঝাতে হবে যে আজকে এই আর্গুমেন্টটা তুললে, এই আর্গুমেন্টটা যদি মানে এই আইনটা যদি পাশ হয় তাহলে আসলে এটা সমাজে কিভাবে প্রভাব ফেলে, কিংবা যেই প্রেক্ষাপটে আপনি দাঁড়িয়ে কথা বলছেন ওইটার উপর ইম্প্যাক্টটা কিরকম হবে, ভালো নাকি খারাপ, সেটা ডেসক্রাইব করা। অর্থাৎ আপনি যখন এটার গুরুত্বপূর্ণ কেন এটা বুঝাবেন, উদাহরণ দিয়ে বুঝাবেন এবং এটার ফলাফল বিশ্লেষণ করবেন, তখনই কেবল একটি আর্গুমেন্ট সংসদে স্টাবলিশ হয়। ঠিক আছে? অর্থাৎ আম, দেখুন, যে আপনি আসলে মাথায় আসে যে আপনি কয়টা আর্গুমেন্ট নিয়ে কথা বলবেন। আমরা অনেক সময় কি করি, অনেকগুলো আর্গুমেন্ট নিয়ে কথা বলি, অনেকগুলো ইম্পর্টেন্স নিয়ে কথা বলি, বাট সেগুলো স্টাবলিশ করে যাইতে পারি না, সেগুলো সময়ের অভাবে আমরা হয়তো সংসদে তুলতেও পারি না। তো এক্ষেত্রে আমরা হায়েস্ট চেষ্টা করব 2 থেকে 3টা আর্গুমেন্ট নিয়ে কথা বলার। 2 থেকে 3টা আর্গুমেন্ট যদি আমরা খুব সুন্দরভাবে স্টাবলিশ করতে পারি, তাহলে আসলে খুব বেশি আর্গুমেন্টের প্রয়োজন হয় না ওই বিতর্কটি জেতার জন্য। আমরা চেষ্টা করব মানে কম আর্গুমেন্ট নিয়ে কথা বলার, যদি প্রয়োজন হয় অবশ্যই বেশি আর্গুমেন্ট নিব, বাট চেষ্টা করব কম আর্গুমেন্ট নিয়ে কথা বলার এবং সেগুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার। আচ্ছা, এরপরে আমার তো পিএম এর কাজ গেল, তাহলে আমার এলোর কাজ কি? অপোজিশন লিডার কি করবে? দেখো, অপোজিশন লিডারের তো আগে অলরেডি পিএম এর স্পিচ হয়ে গেছে, তাহলে যদি প্রয়োজন পড়ে অপোজিশন লিডার এসে রিক্যারেক্টারাইজেশন করবে। যদি কোনো ক্যারেক্টারাইজেশনে ভুল হয়ে থাকে, মানে আপনার প্রেক্ষাপটে মনে হচ্ছে, আপনি অপোজিশন লিডার, আপনার প্রেক্ষাপটে মনে হচ্ছে এই ক্যারেক্টারাইজেশনটা আমি যেভাবে ডিবেট করতে চাই বা ডিবেটটা আসলেও আজকে যেরকম বুঝাচ্ছে সেরকম ভাবে ক্যারেক্টারাইজেশনটা হয় নাই, কিংবা পুরো পরিপূর্ণভাবে এই ক্যারেক্টারাইজেশনটা হয় নাই, সেক্ষেত্রে আমরা কি করব? রিক্যারেক্টারাইজেশন করব। রিক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে আসলে খুব বেশি একটা উৎসাহী করা হয় না, রিক্যারেক্টারাইজেশন সেভাবে করা হয় না। আচ্ছা, পরবর্তীতে আমরা আসি রিবাটাল দিয়ে। বিতর্কের ক্ষেত্রে অলরেডি যেহেতু একজন বলে গেছে, সে নিশ্চয়ই আসলে অনেকগুলো আর্গুমেন্ট দিয়ে গেছে যেগুলো আপনার ভাঙতে হবে, আপনার দলকে টিকায় রাখতে হইলে আপনার ওই রিবাটাল মানে ওই আর্গুমেন্ট গুলো রিবাটাল দিতে হবে। এক্ষেত্রে রিবাটালটা আপনি রিবাটাল দিয়েও শুরু করতে পারেন, কিংবা আপনার যে আর্গুমেন্ট গুলো আছে সেগুলোর সাথে লিঙ্ক আপ করতে পারেন, কিংবা একেবারে শেষে গিয়ে সেগুলোর আপনার স্পিচ শেষ হওয়ার পরে সেগুলো হচ্ছে রিবাটাল দিতে পারেন, মানে আপনার স্ক্রিপ্টে যা ছিল সেগুলো শেষ হওয়ার পরে আপনি রিবাটাল দিতে পারেন। আমার ক্ষেত্রে যেটা হয় আমি করি যে প্রথমেই আমি রিবাটাল দিয়ে শুরু করি, তাহলে তার আর্গুমেন্ট গুলো অলরেডি আমি ভেঙে ফেলতেছি। তারপরে আমার যেগুলো আর্গুমেন্ট আছে সেগুলো আমি ধীরে ধীরে এস্টাবলিশ করছি। তাহলে কি হলো, আর্গুমেন্ট সেম ভাবে এলোকেও স্টাবলিশ করে যাইতে হবে। কিভাবে? সেম ওই তিনটা উপায়ে: অ্যাসারশন, রিজনিং, ইম্প্যাক্ট। কেন গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া, এবং তার ফলাফল স্বরূপ সমাজে আসলে এটা কিভাবে প্রভাব ফেলতে পারে, বা যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি সেই প্রেক্ষাপটে এটা কিভাবে প্রভাব ফেলতে পারে সেটা বুঝিয়ে বলা। এখানেই আমার এলোর কাজ শেষ। এরপরে আসবে ডিপিএম, ডিপিএম কিংবা ডিএলও, অর্থাৎ ডেপুটি প্রাইম মিনিস্টার কিংবা ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন। তার কাজগুলো কি হবে? দেখেন, আপনি যখন ডিপিএম কথা বলছে তখন কিন্তু অলরেডি অলরেডি দুজন স্পিকার কথা বলে চলে গেছে, সেক্ষেত্রে তার অনেকগুলো রিবাটাল দেওয়ার জন্য মুভ থাকবে। তো
আবার সেম ভাবে আপনি রিবাটাল দিয়ে শুরু করতে পারেন, কিংবা আপনার সুবিধার্থে আপনার আর্গুমেন্টের মাঝেও যদি আপনি মনে করেন যে আসলে অলরেডি ওটা আপনার আর্গুমেন্টেশনে আছে, আপনি ওই আর্গুমেন্ট দিয়েও লিঙ্ক আপ করতে পারেন। সেম ভাবে সেকেন্ড স্পিকারকে রিয়েলিস্টিক কোনো ঘটনা দিয়ে কিংবা হচ্ছে এক্সাম্পল দিয়ে সেগুলো বুঝিয়ে বলতে হবে এবং ইম্প্যাক্ট পুরোপুরি দেখাতে হবে। ডিপিএম কিংবা ডিএলওর প্রধান কাজই হচ্ছে প্রপারলি আর্গুমেন্টেশনের মাধ্যমে নিজের দলের অবস্থানটা আরো পাকাপোক্ত করা। এরপরে আসি লিঙ্ক আপ। লিঙ্ক আপ হচ্ছে, ধরেন আপনার প্রথম স্পিকার কিছু বলে গেল, আপনি এসে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস বললেন, কিংবা সে আসলে কিছু একটা ভুল বলেছে সেটাকে টাচ না করেই আপনার মতো করে আপনি সাজিয়ে বললেন। এভাবে করলে আসলে ডিবেটের যে একটা ধারাবাহিকতা আছে এটা খুব মানে নষ্ট হয়ে যায়। চোখে লাগে, যিনি বিচারক থাকেন তার আসলে জিনিসটা চোখে লাগে যে ফার্স্ট স্পিকার একজন কিছু বলে গেলেন, সেকেন্ড স্পিকার এসে আরেকটু অন্য কিছু বলছে, আবার থার্ড স্পিকার এসে আরো কিছু অন্য কিছু বলছে। তো সেক্ষেত্রে আসলে ধারাবাহিকতাটা বজায় থাকে না। চেষ্টা করবেন ধারাবাহিকতা বজায় রেখে প্রথম স্পিকার যা বলেছেন তার সাথে লিঙ্ক আপ করে আপনার বক্তব্যটি সাজানোর। এরপরে আসি রিএস্টাবলিশমেন্ট। রিএস্টাবলিশমেন্ট, ধরুন আপনার প্রথম বক্তা একটি আর্গুমেন্ট স্টাবলিশ করতে গিয়ে প্রপারলি স্টাবলিশ করতে পারেননি বলে আপনার মনে হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি সেটাই রিপিট করবেন? না, রিপিট করার কোনো প্রয়োজন নেই। বরং ওই আর্গুমেন্টটি আপনি নতুন কোনো এক্সাম্পল দিয়ে সাজিয়ে পুনরায় এস্টাবলিশ করুন। তাহলে আমরা কি জানলাম? ডিপিএম কিংবা ডিএলওর প্রধান কাজই হচ্ছে আর্গুমেন্টেশনটা আরো সুন্দরভাবে স্টাবলিশ করে নিজের দলের অবস্থান আরো পাকাপোক্ত করা। এরপরে আসি আমরা হুইপ। দুইজন হুইপেরই কাজ প্রায় সেম। তাহলে হুইপের কাজ কি? তার আগে কিন্তু, যখন ধরেন গভর্নমেন্ট দলের হুইপ আসছে, তার আগে কিন্তু চারজন অলরেডি স্পিচ দিয়ে ফেলেছেন। তাহলে আপনি শেষ বক্তা, আপনাকে কি করতে হবে? এই পুরো ডিবেটটা সামারাইজ করতে হবে। সামারাইজ করবেন এবং দেখুন, যদি কোনো আর্গুমেন্ট থেকে থাকে যেটা মনে হচ্ছে আপনার দল থেকে ওই আর্গুমেন্টটা ব্রেক করা হয় নাই, সেক্ষেত্রে আপনি প্রথমেই ওইটি রিবাটাল দিয়ে ফেলবেন। রিবাটাল দিয়ে আপনি নতুন কোনো আর্গুমেন্ট আনতে পারবেন না। আপনার যে আর্গুমেন্ট গুলো, আপনার দলের যে আর্গুমেন্ট গুলো ছিল, এই আর্গুমেন্ট গুলো দিয়েই আপনাকে ওই রিবাটালটা দিতে হবে। এবং আপনি কথা বলবেন সমস্ত আজকের এই বিতর্কের সমস্ত ক্ল্যাশ পয়েন্ট গুলা নিয়ে। আপনাকে দেখাতে হবে যে আপনার দলের মার্জিনাল বেনিফিট কিভাবে বেশি হয়, আপনার ওয়ার্ল্ড কিভাবে বেশি ভালো ফাংশন করে। তাহলে আপনারা কথা বলবেন, যারা হুইপ থাকবে তারা কথা বলবে মেইনলি ক্ল্যাশ পয়েন্ট গুলা নিয়ে, যে আজকের বিতর্কের বিষয়টা যেই তিনটা বা চারটা বিষয়ে ক্ল্যাশ করে। এখন দেখেন এখানে আসলে কারা এগিয়ে থাকে। ধরুন এমন একটা পজিশন এসেছে যেখানে আপনাদের দুইজনেরই ফলাফল, আপনারা আসলে আপনাদের গোল সেম, বাট আপনাদের ওয়ে অফ অ্যাচিভিং দিস গোল ইজ ডিফারেন্ট। ওকে, তখন আপনারা আসলে কি করবেন? তখন আপনাকে দেখাতে হবে যে দেখেন উনি এই গোলটা অ্যাচিভ করতে এই পয়েন্ট গুলো বলে গেছেন, আমরা বিপরীতে এই পয়েন্ট গুলো বলে গেছি। তাহলে তাদের দল থেকে তাদের দলের বিপরীতে আমরা যদি আমাদের আর্গুমেন্ট গুলো এস্টাবলিশ হয়, তাহলে আমরা তাদের থেকে কিভাবে এগিয়ে থাকি আপনাকে এটা দেখাতে হবে। যে আহ, যখন প্যারালালি ডিবেটটা চলে তখন আমরা চাই যে তার হয়তো এই তার যে আর্গুমেন্ট গুলো বলে গেছে সেগুলো এস্টাবলিশ হয়ে তিনি যে বেনিফিটটা পাবেন এটাতে কিছু ল্যাকিংস থেকে যায়, কিংবা এটা দুর্বল, কিন্তু আমি যেগুলো বলছি এগুলো যদি পালন করা হয় তাহলে এই ল্যাকিংস গুলো আর থাকে না। অর্থাৎ মার্জিনাল বেনিফিটটা আমার আর্গুমেন্টেশনে বেটার বা আমার ওয়ার্ল্ডে বেটার। এরপরে আপনি দেখাবেন যে তার ওয়ার্ল্ডের যে ওর্স সিনারিও, আপনার ওয়ার্ল্ডের, সরি, তার ওয়ার্ল্ডের যে বেস্ট সিনারিওটা আছে, আপনার ওয়ার্ল্ডের ওর্স্ট সিনারিওটাও তার ওয়ার্ল্ডের বেস্ট সিনারিও থেকে বেশি ভালো। আপনার ওয়ার্ল্ডের ওর্স্ট সিনারিওটা তার ওয়ার্ল্ডের বেস্ট সিনারিওর থেকে খুব ভালো ফাংশন করে। যখন আপনি ওয়ার্ল্ড কম্পারিজন করে এই জিনিসটুকু দেখাইতে পারবেন, তখন আপনি আপনার মানে বিচারকদের দিক থেকে আপনার দলের ক্ষেত্রে আপার হ্যান্ড এক্সপেক্ট করতে পারেন। অর্থাৎ যখন প্যারালালি চলবে কিংবা ডিবেটটা লাস্ট মোমেন্টে চলে এসছে, তখন আপনাকে আসলে দেখাইতে হবে আপনার দল ওই ক্ল্যাশ পয়েন্ট গুলাতে কিভাবে এগিয়ে থাকে, আপনার দলের মার্জিনাল বেনিফিটটা আপনার বিপক্ষ দলের চেয়ে কিভাবে বেশি, আপনার ওয়ার্ল্ড কিভাবে বেশি ভালো ফাংশন করে। এইভাবে আপনাকে ডিবেটটা সামারাইজ করতে হবে।
দুই দলের ক্ষেত্রেই সেম। প্রথমে গভর্নমেন্ট হুইপ, এরপরে আসবেন অপোনেন্ট হুইপ। দুইজন হুইপই তাদের সামারাইজেশনের মাধ্যমে নিজের ওয়ার্ল্ডের বেনিফিটটাকে তুলে ধরবে এবং নিজের দলের ক্ষেত্রে ওয়ার্ল্ড কম্পারিজন করবে। এরপরে আমরা আসবো হচ্ছে কিছু জেনারেল রুলস আছে প্রত্যেক স্পিকারের জন্যই। যেমন আমার ক্ষেত্রে আমি আসলে বলে থাকি যে বারবার মোশনটা রিড আউট করার প্রয়োজন নাই, কারণ দেখেন আপনি যেই হাউসে ডিবেট করছেন সেখানকার বিচারক এবং যারা দর্শক আছে, আপনার দলের বক্তারা এবং অপোনেন্ট দলের স্পিকার যারা আছে, তারা সবাই ওই বিতর্কের মোশনটি জানে। তাই আসলে মানে বারবার মোশনটি রিড আউট করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি প্রথমেই একবার মোশনটি বলে নিতে পারেন, অথবা আপনি ডিরেক্ট আপনি রিবাটাল দিয়ে, যদি সেকেন্ড স্পিকার বা থার্ড স্পিকার হয়ে থাকেন, ডিরেক্ট রিবাটাল দিয়ে আপনার ডিবেটটি শুরু করতে পারেন। বারবার আসলে মোশন রিড আউট করার কোনো প্রয়োজন নেই। এরপর আসি প্রপার স্ক্রিপ্টিং। আচ্ছা, স্ক্রিপ্টিং বলতে আসলে আমাদের বাচ্চারা যেটা বুঝে যে আমি যা বলবো সব কিছু স্ক্রিপ্টে লিখে ফেলবো, কোনো প্রয়োজন নাই। এটা আস্তে আস্তে অভ্যাস করেন যে আপনি আসলে যা বলতে চান, ওই যে স্ট্যান্ড পয়েন্ট গুলো ছিল, আর্গুমেন্ট গুলো আপনি যেভাবে ফ্ল্যাগ পোস্টিং করে গেছিলেন, আপনি সেভাবে আপনার একটা ছোট্ট চিরকুটে আপনি যা যা বলতে চান সেগুলো পয়েন্ট আউট করে ফেলেন। এবং যখন আপনি দেখবেন যে এই পয়েন্ট নিয়ে কথা বলার, আপনার মাথায় যা আছে আপনি বলবেন। এতে করে কি হবে, যে কোনো একটা সিচুয়েশন আপনারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। মানে এমন হয়তো, মানে আপনার বিতর্কে দাঁড়িয়ে হয়তো এমন কোনো আর্গুমেন্ট বিপক্ষ দল থেকে চলে এসেছে যেটা আপনি ধারণা করতে পারেননি, কিন্তু এই প্র্যাকটিসে আপনি যখন চলে আসবেন খুব সুন্দরভাবে সেগুলোকে হ্যান্ডেল করতে পারবেন। এরপরে আসি ব্রেকিং দ্য ডেডলক। ডেডলক জিনিসটা কি? একটু আগেও আমি হুইপের স্পিচে বলছিলাম যে ডিবেটটা যখন প্যারালাল চলে, যে আপনারাও মানে যেই গোলটা অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনার বিপক্ষ দলও ঠিক সেম গোলটা অ্যাচিভ করতে চাচ্ছে, জাস্ট পন্থাগুলো হচ্ছে আলাদা। সেক্ষেত্রে কি করবেন? সেম ভাবে মার্জিনাল বেনিফিট দেখাবেন যে তার ওয়ে গুলো যদি আমি রিসিভ করি, তাহলে আমি যেইভাবে লাভবান হব, আমার ওয়েটা যদি আমি রিসিভ করি তাহলে আমি বেটার বেনিফিট পাবো এখান থেকে। এভাবে ওয়ার্ল্ড কম্পারিজন করে ওই ডেডলকটা থেকে বের হয়ে আসতে হবে, ডিবেটটাকে বের করে আনতে হবে আপনার বিজয়ের দিকে। এরপরে সে টিম স্ট্র্যাটেজি। আমরা বিতর্কের টাইমে আসলে প্রত্যেকেরই কিছু টিম স্ট্র্যাটেজি থাকে। যেমন ধরেন এমন হতে পারে যে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অবশ্যই ভালো হতে হবে। মানে টিম আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আসলে বিতর্কে জয়ী হওয়াটা খুব কঠিন হয়ে যায়। আহ এমন হতে পারে, আমার ক্ষেত্রে যেটা আমি দেখেছি, যে বিতর্কের সময় এমন কিছু পয়েন্ট চলে আসে, অথবা অনেক সময় হয় কি আমরা কিছু বলতে চাই বাট বিতর্কে দাঁড়িয়ে সেটা আমরা ভুলে যাই। এক্ষেত্রে কি হবে, আপনার টিমমেট, আপনি যদি বিষয়টা আগে থেকেই জানা থাকে, সেক্ষেত্রে টিমমেট কেউ একটি চিরকুট জাস্ট পাস পাস করবেন যে এই বিষয়টা নিয়ে বলার ছিল, জাস্ট ওই বিষয়টা একটু হিন্ট দিয়ে লিখে তার হাতে পাস করে দিবেন, তাহলে সে সেটি পুনরায় বলতে পারবে। কিন্তু এমন কিছু যদি চলে আসে বিতর্কের মাঝখানে যে আপনি মনে করছেন আপনার অন্যান্য বক্তা হয়তো আপনি হয়তো ফার্স্ট স্পিকার, আপনার সেকেন্ড স্পিকার দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, এই মুহূর্তে আপনার মনে হলো যে এই একটা স্পেসিফিক জিনিস নিয়ে এই মুহূর্তে কথা বলা প্রয়োজন, বাট আপনার সেকেন্ড স্পিকার তো আসলে সেই জিনিসটা জানবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? শুধুমাত্র হিন্ট না দিয়ে যা আসলে বলা উচিত সেই পরিপূর্ণ কথাটি ওই কাগজে লিখে দেবেন, যাতে করে আপনার সেকেন্ড স্পিকারকে পুনরায় ভাবতে না হয় যে আসলে এই বিষয়ে আমাকে কি বলার ছিল, কি বলতে পারবো আমি এই বিষয় নিয়ে। সে জাস্ট চিরকুটটা হাতে নিবে, রিড আউট করবে, আর কিছু না, তাকে যেন ওই বিষয়ে ভাবতে না হয়। কিংবা এটা আপনারা ইউজ করতে পারেন যে কোনো আর্গুমেন্ট ব্রেক করার জন্য, যে দাঁড়িয়ে গেছে আপনি চিরকুটে লিখবেন এবং প্রপারলি পুরোটা লিখবেন, যাতে করে আরেকজন স্পিকারকে নতুন করে ভাবতে না হয়। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। আর হচ্ছে যেমন ওই যে রিবাটালটা আপনি কখন দিবেন, আপনার স্ট্র্যাটেজিক মুভ হবে ওটা, যে আপনি কখন আসলে মানে ওইটা বলা সুবিধা মনে করছেন। এগুলো ডেফিনেট কিছু স্ট্র্যাটেজি বারবার প্র্যাকটিসের মাধ্যমে নিজেরা আয়ত্ত করে ফেলবেন। আরেকটা হচ্ছে আর্গুমেন্ট এস্টাবলিশমেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি পুরো ডিবেট জুড়েই বলছি। আর্গুমেন্ট এস্টাবলিশ কিভাবে করবেন? তিনটা উপায়ে: অ্যাসারশন, রিজনিং, ইম্প্যাক্ট। খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেককে আর্গুমেন্ট গুলো এস্টাবলিশ করে যেতে হবে, এবং থার্ড স্পিকার নতুন কোনো আর্গুমেন্ট দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এরপরে আসি সুগার কোটিং। সুগার কোটিং হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু শব্দ চয়ন, যাতে, যুক্তি তো সবাই বলছে, কথা সবাই বলছে বিতর্কে দাঁড়িয়ে, কিন্তু কিছু সুন্দর সুন্দর শব্দ চুজ করেন যেগুলো বললে আপনার স্পিচটা আরো বেশি শ্রুতি মধুর হবে, শুনতে ভালো লাগবে, বিচারকের কাছে অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে? এই জিনিসগুলো আয়ত্ত করতে হবে।
সুগার কোটিং ইউজ করলে কিছুটা আসলে মানে বেনিফিট কি আরো বিচারক শুনতে আগ্রহী হয়, সেক্ষেত্রে আপনারা সুগার কোটিং করতে পারেন। পিওআই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যে বিতর্ক নিয়ে কথা বললাম, তিনজন করে প্রত্যেক দলে থাকতে পারেন, তিনজনই প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করার ওয়েটা হচ্ছে কি দেখেন, 1 মিনিটের পর যদি 5 মিনিটের স্পিচ হয়, 1 মিনিটের পর এবং 4 মিনিটের আগে, এই সময়টুকু আপনারা বিপক্ষ দলের যে কোনো বক্তাকে দাঁড়িয়ে কোশ্চেন করতে পারবেন, পয়েন্ট অফ ইনফরমেশন তুলতে পারবেন। আপনি হয়তো হাত তুলে দেখালেন যে পিওআই, উনি যদি একসেপ্ট করেন তাহলে আপনি আপনার কোশ্চেনটি বলবেন। এটাই হচ্ছে এই পর্যন্ত। তারপরে আসি আমরা রিপ্লাই স্পিচে। রিপ্লাই স্পিচ কে দিতে পারবে? পিএম অথবা ডিপিএম, গভর্নমেন্ট সাইড থেকে অবশ্যই পিএম অথবা ডিপিএম এর যে কোনো একজন রিপ্লাই স্পিচ দিতে পারবেন। আর অপোনেন্টের ক্ষেত্রে অপোজিশন লিডার অথবা হচ্ছে ডেপুটি অপোজিশন লিডার, হুম, তাদের দুজনের মধ্যে যে কোনো একজন রিপ্লাই স্পিচটি দিতে পারবেন। আচ্ছা, এটা মাথায় আসে আমাদের সব সময় যে তাহলে রিপ্লাই স্পিচ আর হুইপের স্পিচের মধ্যে পার্থক্য কি? পার্থক্য দেখেন, খুব খুব যে স্পেসিফিক লাইনে কোনো পার্থক্য আছে এমন না। জাস্ট রিপ্লাই স্পিচেও স্পিকার মানে ওই পয়েন্টগুলো নিয়েই কথা বলবেন যে পয়েন্টগুলোতে আজকে মেইনলি ক্ল্যাশ হয়েছিল এবং আপনারা যেভাবে জিতে যান ডিবেট, এটার একটা ক্ল্যারিফিকেশন দেওয়া। আর নিজের পক্ষে হয়ে একটা বায়াসড মানে একটা বায়াসড জাজের মতো বিহেভ করা, যে একটা মানে বায়াসড রেজাল্ট, যে আজকে আমি জিতছি, কেন জিতছি দেখেন, এটা একদম ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, একটা বায়াসড এডুকেশন করা, ক্ল্যারিটি দিয়ে দেওয়া বিচারককে যে দেখেন এই পয়েন্টগুলোতে আজকে ডিবেটটা হয়েছিল, আমরা এই আর্গুমেন্ট গুলা দিয়ে এই যেই মূল 3টা পয়েন্ট ছিল এই 3টা পয়েন্টকে সম্পূর্ণভাবে তাদের ব্রেক করে দিই তাদের আর্গুমেন্ট গুলাকে, এবং আমাদের আর্গুমেন্ট গুলা প্রপারলি এস্টাবলিশ করতে পারি এবং এটার ইম্প্যাক্ট পুরোপুরি দেখায় যাইতে পারি, এবং আজকে এটা পাশ হবে, যদি পক্ষে তাহলে থাকেন তাহলে হচ্ছে পাশ হওয়া কেন জরুরি, পাশ হওয়া উচিত, এটা একদম ডিরেক্টলি ক্ল্যারিফাই করে দেওয়া। আহ আপনার দলের পক্ষে কথা বলে আপনার দল কিভাবে জিতে যায়, এবং আজকের ডিবেটে যে আপনার দল জিতে গেছে সেটা একদম চোখে আঙুল দিয়ে বিচারককে দেখিয়ে দেওয়া। এক্ষেত্রে আপনি আসলে বিচারক যদি সম্পূর্ণ সময়টা মনোযোগ দিয়ে নাও শুনে থাকে, আপনি একটা ক্ল্যারিফিকেশন দিয়ে দেন যে হ্যাঁ, এই এই কারণগুলোর জন্য আমার দল আজকে ডিবেটটা জিতে যায়। তো এই হচ্ছে মোটামুটি আজকের ডিবেটের কথাবার্তা। থ্যাংক ইউ এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে। আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাদের কাছে, আপনারা টিএসএস তার্কিকের যারা মেম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। প্রত্যেক মেম্বার সচেষ্ট থাকবে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে, এবং আমি যদি দেখি আমিও আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো বিতর্ক করতে থাকুন, যুক্তির লড়াই চলতে থাকুক। আশা করি সামনে ঠাকুরগাঁও সায়েন্স সোসাইটি আপনাদের আরো ভালো বন্ধু হয়ে উঠতে পারবে। আপনাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদেরও কিছুটা হাত থাকবে, আমরাও কিছুটা আপনাদের সাফল্যের অংশ হতে পারবো। বিতর্ক চালিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো কিছুর আশায় আজ শেষ করছি এই সেশনটি। হ্যাপি ডিবেটিং সবাইকে।